গোতাবায়া বলুন, সিরিসেনা বলুন, মাহিন্দা বলুন, চন্দ্রিকা বলুন, এই যে শ্রীলঙ্কাতে যে প্রেসিডেন্টরা যেটা ছিলেন, এক্সিকিউটিভ প্রেসিডেন্টরা যারা ছিলেন, তারা তো একটা জিনিস তো নিশ্চিত যে সংখ্যাগুরু বুদ্ধিস্টদের সন্তুষ্ট না করে চললে শ্রীলঙ্কায় ক্ষমতায় থাকা সম্ভব নয়। অতএব তামিলদেরকে বড়জোর কিছু কনসেশন দেয়া যেতে পারে, কিন্তু সমানাধিকারের ব্যাপারটা তো তারা কখনো চিন্তা করে দেখেননি। কিন্তু ভারত সরকারের উদারতার কারণেই হোক আর যে কারণেই হোক, তামিলদের যে অত্যাচার, তামিলদের ওপরে যে অত্যাচার বা তাদেরকে বিনাশ করার যে পদ্ধতি, শেষ পর্যন্ত কিন্তু সংখ্যাগুরু সিংহলীরা টেনে নিয়ে যেতে পারেন। এবং যাই হোক, এখন যে ধরনের শান্তি চলছে তাতে এখন তো রিকনস্ট্রাকশন স্টেজ। এই রিকনস্ট্রাকশন স্টেজে দেখা যাচ্ছে যে যেহেতু গৃহযুদ্ধের ঝামেলাটা আর নেই, অতএব লোকে এখন সুখ শান্তি বা সমৃদ্ধির দিকে নজর দিচ্ছে। তা রিকনস্ট্রাকশন স্টেজে তো আমরা সবাই জানি অর্থনৈতিক যে চাপ, ট্যাক্সের চাপ, এগুলো বেশি থাকার কথা। কিন্তু 2010 থেকে 2024 সাল পর্যন্ত এটাকে যদি বলি যে গৃহযুদ্ধের পরবর্তীকাল, এখানে দেখা যাবে যে শ্রীলঙ্কা সরকার কিন্তু পপুলিজমে বিশ্বাস করে তারা একের পর এক ট্যাক্স কমিয়ে গেছেন। এইবারে যে আর্থিক ঘাটতি হচ্ছে, সেই আর্থিক ঘাটতিটা মেটানোর জন্যে IMF থেকে শুরু করে বিভিন্ন দেশের কাছে লোন নিতে হয়। এবং সবথেকে বড় কথা যে 5000 কিলোমিটার বা 5500 কিলোমিটার দূরে যে বেজিং, সেখানেও কিন্তু এই ক্ষমতালোভী শ্রীলঙ্কান যে নেতৃবৃন্দ, সেখানেও হাত পাততে তাদের কোনো অসুবিধা হয়নি। সামান্য 300 কিলোমিটার দূরে শ্রীলঙ্কার সঙ্গে ভারতের তো ডিস্টেন্স তো হচ্ছে খুব বেশি হলে 20 কিলোমিটার, আর 300 কিলোমিটার দূরে রয়েছে হাম্বানতোটা, একটি পোর্ট। জনগণের কাছ থেকে ট্যাক্স নেব না, অথচ আমার কিভাবে সম্ভব? অবভিয়াসলি কোনো দেশকে ঋণ দিতে হবে, এবং তারা যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটা তো উন্নয়নের কারণে দিচ্ছেন। তারা ইনফ্রাস্ট্রাকচার করে, তারা নিজেরা ইউজ করে, তারপর সেখান থেকে যে লভ্যাংশ, সেই লভ্যাংশটা তুলে নেওয়ার পর নির্দিষ্ট সময় পরে তারপর সেটাকে ফেরত দিয়ে যাবেন। এটাই হচ্ছে চীনের ডেট ট্র্যাপ। আমি যদি ঋণ করি তাহলে ঋণ পরিশোধের যে রাস্তা সেটাও আমাকে জানতে হবে। এক এক করে কি এলো, IMF এলো, চীন এলো, আর পাশে ভারত থেকে সাহায্য এলো। সে সাহায্যের পরিমাণটা নেহাত কম নয়, $4 বিলিয়ন। বিলিয়ন, ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্রের জন্য তো বিশাল। কিন্তু
তা সত্ত্বেও দেখা গেল যে মধ্যখানে শ্রীলঙ্কা অনেকটা পরিমাণে চীনের দিকে ঢলে পড়ল, এবং তারপরে যে পরিমাণ ঋণের বোঝা শ্রীলঙ্কার ঘাড়ে চাপলো, তার যে ইনস্টলমেন্ট বা তার যে রিপেমেন্ট করার ক্ষমতা আস্তে আস্তে যেহেতু ক্ষমতা থেকে বেরিয়ে যাচ্ছে, ফরেন এক্সচেঞ্জের ভাড়ার প্রায় শূন্য, তেল কেনার পয়সা নেই, ভারতের থেকে তেল না গেলে শ্রীলঙ্কাতে আলো জ্বলে না, ভারতের ওপর এরকম নির্ভরশীলতা, তা সত্ত্বেও কিন্তু হামবান্তোতা যে পোর্ট সেটা চলে গেল চাইনিজদের দখলে, এবং ভারতের যে আশঙ্কা যে এই যে পোর্ট, এই পোর্ট কিন্তু চীন সামরিক কারণে ভারতের বিরুদ্ধেই ব্যবহার করবে। অনুপ্রবেশ বলুন বা রিফিউজি বলুন বা দেশের পুনর্গঠনের জন্য বলুন, ভারতের কাছে হাত পাততে শ্রীলঙ্কার কোনো অসুবিধা নেই। কিন্তু অ্যাট দি সেম টাইম ভারতকে বিপদে ফেলার জন্যে বা ভারতের ঝামেলা বাড়ানোর জন্যে চীনকে নিজের বাড়িতে ডেকে নিয়ে এসে তাকে সামরিক ঘাঁটি, এখনও যদিও কনফার্ম নয়, বলে নাকি যে এটা অসামরিক কারণেই কিন্তু এই হামবান্তোতা পোর্টটা তৈরি হয়েছে। তো এখন এগুলো তো কথার কথা, পাল্টে যে কতক্ষণ। তারপর দেখুন এই যে ইকোনমির কথা বলছিলাম, আজকে হঠাৎ মনে হলো যে শ্রীলঙ্কার যে রুলারদেরকে যে অর্গ্যানিক খাবার না খাওয়ালে শ্রীলঙ্কাবাসীর স্বাস্থ্য নাকি ঠিক থাকবে না, এবং এটা ঠিক যে কৃত্রিম সারের ব্যবহার যদি কমে তাহলে মানুষের শরীর স্বাস্থ্য অতি অবশ্যই ভালো থাকবে। কিন্তু অ্যাট দি সেম টাইম এটাও দেখতে হবে যে ক্রাইসিস ম্যানেজমেন্টের সময় সব সলিউশন তো আইডিয়াল হয় না। এই যে অর্গ্যানিক যে এগ্রিকালচার ফার্মিং, এতে তো প্রোডাকশন আরও কম হয়, তার ফলে ভারতের ওপর চাপ পড়ল এসেনশিয়াল গুডস সাপ্লাই, তেল কি নয়। ফলে শ্রীলঙ্কার যে অর্থনীতি সেটা পুরোপুরিভাবে ঋণগ্রস্ত অর্থনীতি। এই অর্থনীতি এমনই অবস্থা যে শ্রীলঙ্কাতে 2022 সালে যে গণ অভ্যুত্থান হয়েছিল, মানুষ ক্ষুধার চোটে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত অ্যাটাক করেছিলেন, এবং তখন রুলাররা সুসুর করে পালিয়ে গেছেন। এই রনিল প্রেমসিংহে তিনি কিছুটা চেষ্টা করেছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেটা সাময়িকভাবে একটু চাপা দেওয়ার চেষ্টা ছাড়া তো আর কিছু না। কোনো একটা রাজনৈতিক সঠিক দৃষ্টিভঙ্গি থেকে যে সমস্যার মোকাবেলা করা, সেটা তো রনিল প্রেমসিংহে করতে পারে। তার হয়তো অভিমান হতে পারে যে এতদিন ধরে 2 বছর ধরে দেশকে মোটামুটিভাবে কিছুটা সলিউশন এনে দেওয়ার পর নির্বাচনে তিনি তৃতীয় হয়েছেন। আর প্রথম জনের কিন্তু সেই ধরনের কোনো রুলিং এক্সপিরিয়েন্স সেইভাবে কিছু নেই। তখন পরবর্তী পর্যায়ে এটাই দেখব যে এই যে নতুন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়ক, তিনি ভারতের সঙ্গে কি ধরনের সম্পর্ক রাখতে চান বা তার সামনে ইস্যু কি। কতগুলো ডিজাস্টার কিন্তু অনুরা কুমারা দিসানায়ককে রাষ্ট্রপতি হতে কিছুটা পরিমাণে, রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে কিছুটা সাহায্য করেছে। 1 নম্বর হচ্ছে অর্থনৈতিক বিপর্যয়, 2 নম্বর হচ্ছে কোভিড, 3 নম্বর হচ্ছে সরকারি যে বিদেশি মুদ্রার যে কোষ সেটা একদম ফাঁকা হয়ে যাওয়া। অর্থাৎ কিনা সংকট যত কঠিন হবে, রাষ্ট্রীয় ক্ষমতায় যে বদল তত ত্বরান্বিত হবে। 2014 সাল থেকে দিসানায়কে কিন্তু এই প্রত্যক্ষ রাজনীতিতে
যাকে বলে নেতৃত্ব দিচ্ছেন তার দলকে, এবং তিনি মনে করেন যে দল এবং নেতা সবারই দুর্নীতি থেকে দূরে থাকা প্রয়োজন। এর আগে তামিল বিরোধী যে সমস্ত ব্যাপার ট্যাপার হয়েছে তাতে তার দল বা তার নিজেরও যে অংশগ্রহণ ছিল না তা নয়, ভালো মতোই ছিল। পরবর্তীকালে তিনি তার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন, গিয়ে আস্তে আস্তে বুঝেছেন যত তিনি উচ্চতায় উঠছেন তত রাজনৈতিকভাবে কোনো রকম দূরদৃষ্টি সম্পন্ন ছাড়া অন্য কোনো রকম কথাবার্তা বলার সুযোগ নেই। এবং তিনি এটাও বুঝতে পেরেছেন যে ভারতের সঙ্গে সুসম্পর্ক ছাড়া 5000 কিলোমিটার দূরের চীন নিয়ে বেশি মাথা ঘামালে তিনি যে ক্ষমতায় এসেছেন সেটাও তার পক্ষে থাকাটা অত সহজ হবে না। একটা মানুষের যখন মাল্টি অর্গান ফেলিওর হয়, সেখান থেকে যদি তাকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হয়, সে ফর্মুলাটা যে সবসময় কিছু সহজ তা নয়। সরকারি কোষাগার যদি ভরতে হয় তাহলে অর্থনীতিকে নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজের পায়ে দাঁড়াতে গেলে ট্যাক্স বাড়াতে হবে, প্রোডাকশন বাড়াতে হবে, ট্যুরিজম বাড়াতে হবে, এবং যে নেবার্স আছে সেই তাদের সঙ্গে বাণিজ্যে কিন্তু একটা বেশ গতি আনতে হবে, এবং অ্যাট দি সেম টাইম তার কূটনীতিটাও এমন হবে যাতে রিপেমেন্টের চাপ সহ্য করতে পারা যায়, এবং যে বৃহৎ শক্তি এই অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে তাকে গ্রাস করতে না পারে। হাম্বান্তোতা যে পোর্ট সেটা চীনের হাতে দিয়ে শ্রীলঙ্কা তো এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে যে প্রতিপদে যেখানে ভারতকে প্রয়োজন হয় সেখানে সাময়িকভাবে কিছু অর্থনৈতিক রিলিফ পাওয়ার জন্যে চীনের কাছে হাত পেতে, এবং এটা ঠিকই যে চীনের ধন সম্পদ বা তার অর্থনৈতিক ক্ষমতা ভারতের থেকে অনেক বেশি, অতএব সাময়িক একটা সমাধানের জন্য চীনের কাছে গিয়ে হাত পাতলাম, কিন্তু চীন তো এমনি এমনি তো টাকা পয়সা বা সাহায্য তো দেবে না। কিন্তু সময় মতো যে বন্ধুত্বমূলক আচরণ সেটা কি চীন করবে? এই যেমন দেখুন, চীন যে ইয়েটা দিয়েছে, চীন বলছে যে আমাদের মধ্যে 67 বছর ধরে আমাদের মধ্যে সম্পর্ক। আমরা জানি যে আপনার যে শাসনকালে বন্ধুত্ব আরও দৃঢ়তর হবে, আমরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাব। কিন্তু এগুলো তো কথার কথা। যদি এটাই যদি হবে তাহলে ঋণের দায়ে জড়িয়ে পড়ল কেন? শ্রীলঙ্কার যে আসল সমস্যা সেটা তো চীন। শুধুমাত্র যদি IMF হলেও নয় একটা ব্যাপার ছিল, কিন্তু চীনকে সামলানোর কিন্তু তার প্রধান নতুন প্রেসিডেন্টের কাছে প্রধান একটা ব্যাপার হতে চলেছে। দ্বিতীয় কি, পিপল টু পিপল কন্ট্যাক্ট বাড়াতে হবে, যাতে শ্রীলঙ্কা দেশটাতে যাতে কোনো ধর্ম বা কোনো দেশ সম্পর্কে বিশেষ কোনো বৈরিতা না থাকে। একটা জেনে সবাই হয়তো এই ব্যাপারটা কতজনের জানা আছে জানি না, শ্রীলঙ্কার যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের প্রায় 6 to 7% আসে ট্যুরিজম থেকে। এই ট্যুরিজমটা কিন্তু একটা মজার ব্যাপার হলো রাশিয়ান এবং ইউক্রেনিয়ান এরাই হচ্ছে সিঙ্গেল ব্লক হিসাবে ট্যুরিস্টদের মধ্যে
সব থেকে বড়। তা 2022 সাল থেকে কিন্তু ইউক্রেন রাশিয়া থেকে ট্যুরিস্ট আসা বন্ধ হয়ে গেছে। তার সঙ্গে এই যে অর্থনৈতিক ডিজাস্টারের ফলে যেহেতু ইনফ্রাস্ট্রাকচার এতটাই সাফার করেছে, হোটেল বন্ধ, বিদ্যুৎ নেই, খাবার দাবারের আকাল, এই খবরগুলো রটেছে গোটা বিশ্বে, এবং তার ফলে ট্যুরিস্ট আসাও বন্ধ হয়ে গেছে। এবং কোভিডের কারণে ওয়েলফেয়ারে প্রচুর টাকা ঢালতে হয়েছে, তার সঙ্গে ট্যাক্স কাট হয়েছে, কিন্তু মানুষের খিদে তো আটকে থাকবে না, তার তো একটা সমাধান করতে হবে। চা শিল্প শ্রীলঙ্কার অন্যতম বৃহৎ শিল্প, সেই চা শিল্প দুর্দান্ত প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থা থেকে টেনে আনতে গেলে নতুন প্রেসিডেন্টকে ভারতের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো রাখতেই হবে। অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন যে একটা মার্কসিস্ট যে প্রেসিডেন্ট, তিনি কি ভারতের সঙ্গে সমান তালে সম্পর্কটা রাখতে পারবেন? আমার কথা হচ্ছে যে ইডিওলজি দিয়ে কি দুটো দেশের সম্পর্ক নির্ধারণ হয়? তাহলে বেশিরভাগ যে ডিফেন্স প্যাক্ট সেগুলো ভেঙে যাচ্ছে কেন? ইউরোপিয়ান ইউনিয়নে কার মধ্যে কার কোথায় কি ইডিওলজিক্যাল ডিফারেন্স আছে, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নকে টিকিয়ে রাখাটা তো মুশকিল হচ্ছে। ইংল্যান্ড তো বেরিয়ে গেছে। আরবে ধর্মীয় কোনো ঐক্য আছে বলে তো মনে হয় না, একটা দেশ আরেকটা দেশের এগেনস্টে লড়ে যাচ্ছে। ফলে তিনি মার্কসিস্ট কি মার্কসিস্ট না সেটা তাদের দেশের লোকেরা বোঝাই ভালো। আমাদের সে সমস্ত ব্যাপার নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। শুধুমাত্র যেটা বুঝতে পারছি, ভারত এবং শ্রীলঙ্কার যে সম্পর্ক আগামী দিনে কোন খাতে বইবে, তার জন্য কিন্তু গোটা কয়েক ইস্যুকে অ্যাড্রেস করতেই হবে, এবং এর দায়িত্ব বেসিক্যালি যার সমস্যা বেশি তার, অর্থাৎ কিনা শ্রীলঙ্কার। যেমন ট্যুরিজম, এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, এই যে বাণিজ্য, যে ট্রেড রিলেশন, আজকে চীন বলে দেবে, তারপরে সেই অনুযায়ী ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি হবে। তারপর জলপথ পরিবহন, আজকে হামবান্ততা দিয়ে যদি ভারতের জাহাজ পেরোতে বা অন্যান্য যে পণ্য যে যাতায়াতের ব্যাপারে যদি কোনো বাধা নিষেধ থাকে, তাহলে কি ভারতের সঙ্গে সম্পর্কটা ভালো থাকবে? তারপর তামিল ইস্যু, এলটিটিকে তো নির্মূল করা হয়েছে, কিন্তু তামিলদেরকে কি বন্ধু করা গেল? প্রতিপদেই তো অর্থনৈতিক সাহায্যের জন্য ভারতের কাছে আসতেই হবে। ফলে চীনের ট্রাম্প কার্ড দেখিয়ে মালদ্বীপ বা বাংলাদেশ যেমন ভারতের সঙ্গে একটু খেলা করার ইচ্ছা রাখছে, মার্কসিস্ট হয়েও চাইনিজ কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্ভবত প্রেসিডেন্ট দিশা নায়েকের সেই ধরনের খেলা করা সম্ভব নয়। আপাতত এপিসোডটাকে এখানে শেষ করছি। মন্তব্য করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।